গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন রয়েছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আজকে প্র্যাকটিস সেটে তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যাবে, প্রত্যেকে পেন পেপার নিয়ে সামনে বসে যাবে। প্রত্যেক দিনের মতো প্রত্যেকটা প্রশ্ন বোর্ডে হওয়া মাত্রই, বোর্ডে আসা মাত্রই তোমরা প্রত্যেকে আমি করার আগে করার চেষ্টা করবে এবং যেগুলো পারবে না সেগুলো আমার কাছ থেকে সলিউশনটা দেখে নেবে। তাহলে ক্লাসের মধ্যে আমাদের প্র্যাকটিস এবং রিভিশন দুটো জিনিস একসঙ্গে হয়ে যাবে। আর যেহেতু আমাদের বেশি দিন সময় নেই, সেই জন্য আমাদেরকে প্র্যাকটিস এবং রিভিশন একই সঙ্গে নিয়ে চলতে হবে। আর সেই জন্যই ক্লাস শেষ হওয়া মাত্র আরেকবার তোমরা প্রত্যেকটা প্রশ্নকে, যেগুলো আজকের ক্লাসে করলাম সেগুলোকে তোমরা দেখে নেবে, একবার করে প্র্যাকটিস করে নেবে। তাহলে আমাদের আর দ্বিতীয়বার কোনো রিভিশনের প্রয়োজন পড়বে না। আর সিলেকশনের জন্য একেবারে 100% প্রয়োজন যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের রিভিশন এবং প্র্যাকটিস। যার প্র্যাকটিস যত বেশি এবং রিভিশন যে যত বেশি করেছে, সেই 100% দিয়ে আসতে পারবে পরীক্ষাতে নিজের। তুমি যদি ক্লাসে যা করলে করে রেখে দাও, তাহলে কিন্তু সেই জিনিসটা তোমার মনে থাকবে না। সেই জন্য প্র্যাকটিস খুবই প্রয়োজন, বিশেষ করে ম্যাথ এবং রিজনিংয়ের জন্য, অর্থাৎ গণিত এবং রিজনিংয়ের জন্য প্র্যাকটিস তো প্রয়োজন। বাকি সাবজেক্টের জন্য, জিকে জিএস রয়েছে আর যেগুলো সাবজেক্ট রয়েছে সেগুলোর জন্য আমাদের প্র্যাকটিস প্রয়োজন। সেই জন্য বলবো প্রত্যেকটা সাবজেক্ট তোমরা ক্লাস শেষ হওয়া মাত্রই কী করে নেবে, রিভিশন করে নেবে। চলো প্রশ্নের দিকে এগিয়ে যাই। চলো, প্রথম প্রশ্ন তোমাদের সামনে রয়েছে, প্রত্যেকে করার চেষ্টা করবে। স্যার খুব সুন্দর একটা প্রশ্ন। কি বলছে, যদি প্রথম সংখ্যার 20% দ্বিতীয় সংখ্যার 1/3 এর সমান হয়, তাহলে দ্বিতীয় সংখ্যার সাথে প্রথম সংখ্যার অনুপাত কত? অর্থাৎ প্রথম সংখ্যার সাথে কি বলছে, দ্বিতীয় সংখ্যার সাথে প্রথম সংখ্যার অনুপাত, অর্থাৎ দ্বিতীয় সংখ্যা অনুপাত প্রথম সংখ্যা কি হবে আমাকে জিজ্ঞাসা করছে। তাহলে দেখো প্রশ্নে কি বলছে, প্রথম সংখ্যার 20%, প্রথম সংখ্যার 20%, আমি ধরে নিলাম প্রথম সংখ্যাটা এক্স, এক্স এর 20%, এক্স এর মানে কি স্যার গুণ চিহ্ন, 20% মানে কি 20/100, পার্সেন্ট মানে কি 100 দ্বারা ভাগ। তারপর আমি ধরলাম প্রথম সংখ্যাটা এক্স, এক্স এর 20% মানে 20/100 কার সমান হবে, দ্বিতীয় সংখ্যার। আমি ধরে নিলাম দ্বিতীয় সংখ্যাটা ওয়াই, ওয়াই এর 1/3 এর সমান, ওয়াই এর 1 এর মানে কি গুণ, ওয়াই এর 1/3 এর সমান হয়। তাহলে এখান থেকে আমরা এক্স আর ওয়াই এর মানটা বের করলে পেয়ে যাবো প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার অনুপাত। এক্সটা কি ধরেছি প্রথম সংখ্যা, ওয়াইটা কি দ্বিতীয় সংখ্যা। তাহলে দেখো এখান থেকে 0 0 2 দ্বারা 5, তাহলে উপরে থাকলো এক্স, নিচে থাকলো 5, এখানে থাকলো উপরে থাকলো ওয়াই, ওয়াই ইন্টু 1 মানে ওয়াই, বাই নিচে থাকলো 3। তাহলে কোন এই ওয়াইটাকে এখানে পাঠিয়ে দেবো, এই 5টাকে ওখানে পাঠিয়ে দেবো, স্থান পরিবর্তন করে দেবো। তাহলে এক্স বাই এই ওয়াইটাকে টেনে নিয়ে এসে, একবারে ঘাড় ধাক্কা দিয়ে টেনে নিয়ে এসে এর নিচে বসিয়ে দাও। ঠিক আছে, এবার এই 5টাকে লাত মেরে উপরে পাঠিয়ে দাও, পাঠিয়ে দিলাম, নিচে বসে গেল 3। তাহলে এক্স বাই ওয়াই পেয়ে গেলাম আমরা 5/3, অর্থাৎ বাই আকারে লেখা মানে কি অনুপাত আকারে লেখা, এক্স অনুপাত ওয়াইটা পেয়ে গেলাম কি আমরা 5/3। এটাই তো আমরা জানি, অনুপাত মানে কি ভগ্নাংশ, আর ভগ্নাংশ মানে অনুপাত। তাহলে আমাদের প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা, এক্সটা কি ধরেছিলাম প্রথম সংখ্যা আর ওয়াইটা কি দ্বিতীয় সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার অনুপাত পেলাম এটা। কিন্তু আমাদের উত্তর কি এটা? এটা না, আমাদেরকে কি জিজ্ঞাসা করেছে স্যার প্রশ্নে, একবার ভালো করে বলবে, দ্বিতীয় সংখ্যার সাথে প্রথম সংখ্যার অনুপাত কত। তার মানে দ্বিতীয় সংখ্যাটা আগে, প্রথম সংখ্যাটা পরে। তাহলে এক্স ওয়াই অনুপাত এক্স এর ভ্যালুটা কত হবে জিজ্ঞাসা করছে। তাহলে যেমন ওয়াইটাকে এপারে করলাম, এক্সটাকে এপারে করলাম, ঠিক একই রকমভাবে স্থান পরিবর্তন করে দাও, 3টাকে এপারে 5টাকে ওপারে, তাহলে আমরা পেয়ে যাব দ্বিতীয় সংখ্যা এবং প্রথম সংখ্যার অনুপাতটা কত, 3:5। কোথায় রয়েছে স্যার 3:5? অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো জিনিসটা। বলেছে প্রথম সংখ্যার 20%, প্রথম সংখ্যা ধরে নিব স্যার এক্স, এক্স এর 20% মানে কি, এর কথাটা যেখানেই দেখতে হবে গুণ লাগিয়ে দেবে, তাহলে গুণ 20/100 সমান হয়ে যাবে। বলছে যে দ্বিতীয় সংখ্যার 1/3 এর সমান, তাহলে দ্বিতীয় সংখ্যা ওয়াই ধরে নিলে ওয়াই এর 1/3 ক্যালকুলেশন করবো, এখানে পাবো এক্স বাই ওয়াই সমান 5/3, অর্থাৎ এক্স অনুপাত ওয়াই সমান হচ্ছে 5/3। কিন্তু আমাকে বলেছে ওয়াই অনুপাত এক্স কি হবে, তাহলে ওয়াই অনুপাত এক্স কি করে দিব, উল্টে দিব সংখ্যাটাকে, 3:5 হয়ে যাবে আমাদের আনসার। চলো পরের প্রশ্ন। কি বলছে প্রশ্ন নম্বর 2। আচ্ছা, 2 নম্বর প্রশ্নে যাওয়ার আগে তোমাদের সঙ্গে একটা আমি কথা শেয়ার করব, একেবারে মন ছুঁয়ে যাওয়ার মতো কথা, 2 লাইনের কথা, কিন্তু কথার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, কথার মধ্যে অনেক কিছু বোঝানোর চেষ্টা করব। আমি দেখতে চাই যে তোমরা কে কে বুঝতে পারছো কথাটা, অ্যাটলিস্ট ধরতে পারছো। আমার ইচ্ছে করে ইচ্ছেগুলোকে ভুলে যাওয়ার, আমার ইচ্ছে করে আমার ইচ্ছেগুলোকে ভুলে যাওয়ার, কিন্তু হাজার চেষ্টার পরেও পারি না ভুলতে, কারণ সেটাও ইচ্ছে আমার।
আমার ইচ্ছে করে ইচ্ছেগুলিকে ভুলে যাওয়ার, আমার ইচ্ছে করে ইচ্ছেগুলিকে ভুলে যাওয়ার, কিন্তু হাজার চেষ্টার পরেও পারি না ভুলতে, কারণ সেটাও ইচ্ছে আমার। একটা ছেলে যে তার জীবনের সমস্ত ইচ্ছেগুলোকে ভুলে যেতে চাইছে, কেন ভুলে যেতে চাইছে স্যার? সিচুয়েশনটাই এমন যে সে যদি তার ইচ্ছের পিছনে দৌড়ায়, তার যে জিনিসগুলো করার ইচ্ছে করছে সে যদি সেগুলোর পিছনে করে, তাহলে সে তার নিজের জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবে না। একটা মিডিল ক্লাস ফ্যামিলির কথা বলছি স্যার, যার বাড়িতে দেখবে রোজগার করার লোক কম, রোজগার কম, খাটে খায়, সেই সমস্ত ছেলে, আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলির ছেলেদের স্যার কোনো ইচ্ছে নেই নিজের। ইচ্ছে থাকলেও আমরা নিজের ইচ্ছেটাকে ভুলে যাওয়ার ইচ্ছা করি, তারপরেও ভোলার চেষ্টা করি, তারপরেও ভুলতে পারি না, কারণ সেটাও আমাদের ইচ্ছেই করে যে ভুলে যায়। একটা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলেদেরও ইচ্ছে থাকে স্যার যে আমি কোথাও ঘুরতে যাই, কোথাও এটা করি, আরও বাকি বন্ধুদের দেখে মনে হয় যে একদিন রেস্টুরেন্টে খেতে যাই, কিন্তু স্যার সব কিছু স্যার পকেটের অবস্থার কাছে গিয়ে হার মেনে যেতে হয় মিডিল ক্লাস ফ্যামিলির ছেলেদেরকে। সেই জন্য প্রত্যেক মিডিল ফ্যামিলির প্রত্যেক ছেলেরই আছে, ইচ্ছে আছে, কিন্তু তাদেরকে সেই ইচ্ছেগুলোকে ভুলে যাওয়ার ইচ্ছে হয়, কারণ তাদের সেই ইচ্ছে পূরণ করার মতো সামর্থ্য নেই স্যার। তারপরেও সে ভুলতে পারে না, তারপরেও আমরা স্যার ভুলতে পারি না নিজের ইচ্ছেগুলোকে, আর সেই জন্য, আর সেই ইচ্ছেগুলোকে পূরণের জন্যই আমরা আজকে এত পরিশ্রম করছি। সব কিছু ভুলে গিয়ে আমরা এক সাইডে রেখে, সমস্ত ইচ্ছেগুলোকে এক সাইডে রেখে ভুলে যাইনি ইচ্ছেগুলো, আমাদের ইচ্ছেগুলো আছে, কিন্তু আমরা মনে করেছি যে একদিন সিলেকশন নেওয়ার পরে, একদিন সিলেকশন যেদিন হয়ে যাবে স্যার আমাদের, তারপর যেদিন আমরা রোজগার করব, নিজের পকেট থেকে কামাবো, নিজের উপার্জন করব, সেদিন স্যার আমাদের সব ইচ্ছেগুলো আমরা পূরণ করার চেষ্টা করব। এটাই স্যার আমাদের ইচ্ছে। সেই জন্য স্যার বারবার বলবো, আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলির স্টুডেন্টদের একটাই অস্ত্র, সেটা হচ্ছে শিক্ষা আর পেন। এই কলমটা যেদিন স্যার তুমি হাতে তুলেছো, এটাকে একেবারে ভালো করে ইউজ করো, এটাই তোমার অস্ত্র স্যার। এটা দ্বারাই তোমাকে এই জীবনটাকে জয় করতে হবে। এই যে তুমি জন্মেছো মানুষ হয়ে, আর মানুষ হয়েই যদি মরতে চাও, তাহলে এই কলম দ্বারাই তোমাকে এই জীবনের সংঘর্ষটা চালাতে হবে। সেই জন্য কোনোদিন কলম হাত থেকে ছাড়বে না। যেদিন কলম হাত থেকে স্যার ছুটে যাবে, ভেবে নিবে সেদিন তোমার পতন, সেদিন তোমার পতন হয়ে যাবে। সেজন্য এই কলমটাকে সবসময় হাতে, বুকের কাছে রাখবে। এই কলমই হচ্ছে মিডিল ক্লাস ফ্যামিলির স্টুডেন্টের জন্য একটা সাহারা বলতে পারো, একটা এ। সেই জন্য এই কলমটা যেদিন ধরেছো, যেদিন থেকে, এমনভাবে শক্ত করে ধরে নাও এই কলমটাকে, যেন তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যেতে পারো। আর একজন বলেছেন, একজন বিখ্যাত ব্যক্তি বলেছেন, মৃত্যুই যদি জীবনের শেষ অন্তিম পরিণতি হয়, তাহলে জীবনের সার্থকতা কোথায়? মৃত্যুই যদি আমাদের জীবনের শেষ অন্তিম পরিণতি হয়, তাহলে আমাদের জীবনের সার্থকতা কোথায়? অর্থাৎ আমরা যে জন্মেছি এই কারণে যে মরে যেতে হবে, তাহলে আমাদের জীবনের সার্থকতা কোথায়? যদি আমরা মরার জন্যই জন্মে থাকি, তাহলে সার্থকতা কোথায়? কথার মাধ্যমে ভালো করে বুঝবে স্যার। এই যে আমরা জীবনটা পেয়েছি, এই জীবনটাকে মৃত্যুর জন্য আমরা বিলিয়ে দিব না। আমরা এই জীবনটাতে এমন কিছু করার চেষ্টা করব যেন মৃত্যুটা আমাদের সার্থক হয়ে ওঠে। এই জীবনটাতে আমাদেরকে একটা এমন কিছু করতে হবে যেন মৃত্যুটা সার্থক হয়ে ওঠে। এই যে সময়টা পেলে, যেমন স্যার একটা এক্সাম্পল দিব তোমাদেরকে, তুমি যদি সিনেমা হলে যাও টিকিট কেটে, তাহলে কেন টিকিট কেটে সিনেমা হলে যাও? সিনেমাটা দেখতে। সিনেমা হলে তো গিয়ে তুমি টিকিটটা এই জন্য তো কাটো না যে সিনেমা হলের বাইরে বসে থাকার জন্য, টিকিটটা কাটো তুমি সিনেমা হলে ঢুকে সিনেমাটা দেখার জন্য। স্যার একই রকম, জীবনটা যে পেয়েছো মরে যাওয়ার জন্য তো নয়, শুধু তো মরে যাওয়ার জন্য আমরা আসিনি। এই যে জীবন থেকে মৃত্যু পর্যন্ত যেটুকু মাঝখানের সময়, স্যার আমরা কেউ জানি না যে আমাদের সময় কতটুকু, আর এই যে সময়টা পেয়েছি, এই সময়টাতে আমরা নিজেরা কিছু একটা করতে চাই, আর এই যে সময়টা পেয়েছি, এই সময়ের মধ্যে আমাদের জীবনটাকে সার্থক করে তুলতে হবে, একটা মানুষের মতো মানুষ হয়ে নিজেকে সেই জায়গায় পৌঁছে, যেই জায়গাতে গিয়ে তোমার একটা পরিচয় তৈরি হয়। সেই জন্য স্যার, যত পৃথিবীর মোহমায়া ভালোবাসা আছে সব কিছু ত্যাগ করে দিয়ে, এই সব কিছু না স্যার, একটা বয়সের পর মনে হবে সব কিছু একটা মিথ্যে ছিল। আমরা যে বয়সে চলছে এখন, 18 থেকে 25 যদি ধরতে যাই, 25 বছর পর্যন্ত এই স্যার এই মোহমায়াগুলো থাকে। এরপরে স্যার এই যে মোহমায়া,
প্রেমের মোহমায়া, কোনো সম্পর্কের মোহমায়া, পরিবারের মোহমায়া এইসব কিন্তু স্যার থাকে না। সেই জন্য স্যার এই জিনিসটা যত তাড়াতাড়ি বুঝতে শিখে যাবে স্যার তত তোমাদের লাভ। চলো আর বেশি কিছু বলবো না, প্রশ্নের দিকে এগোনো যাক আমাদের। তাহলে হয়ে গেল। চলো তারপরে প্রশ্ন কি বলছে, প্রত্যেকে পড়বে। কি বলছে, এ এবং বি 24 দিনে একসাথে একটি কাজ করতে পারে। এ এবং বি দুই ব্যক্তি রয়েছে, এ প্লাস বি একসঙ্গে একটি কাজ কত দিনে করছে স্যার? 24 দিনে। এবার বলছে যে এ বি এর চাইতে দ্বিগুণ দক্ষ। দ্বিগুণ দক্ষ কথার অর্থ কি স্যার? এ বি এর চাইতে 2 গুণ কাজ করতে পারে। তাহলে কে কার চাইতে 2 গুণ কাজ করতে পারে? এ করতে পারে কার চাইতে? বি এর চাইতে। অর্থাৎ বি যদি একদিনে 1 ইউনিট কাজ করে স্যার, আমি ধরে নিলাম যে বি একদিনে 1 ইউনিট কাজ করছে, তাহলে এ করবে এর চাইতে দ্বিগুণ, অর্থাৎ 2 গুণ, মানে 2 দ্বারা গুণ করে দেবো, 2 1 কে 2 কাজ করবে এ। তার মানে দেখো তো, যদি বি 1 করে তাহলে এ করবে দ্বিগুণ, অর্থাৎ 2 কাজ করবে। তার মানে এ আর বি দুজন মিলে একদিনে কত কাজ করবে স্যার? 2 যোগ 1 সমান, তারা যদি দুজন একসঙ্গে কাজ করে তাহলে করবে 3 ইউনিট কাজ একদিনে। তাহলে এ আর বি কত দিনে কাজটা সম্পন্ন করতে পারছে স্যার? 24 দিনে। তাহলে টোটাল কাজ অর্থাৎ মোট কাজ কি পেয়ে যাবো স্যার আমরা? তারা 24 দিনে করতে পারছে কাজটা সম্পন্ন, আর একদিনে করছে 3 ইউনিট। একদিনে যদি 3 ইউনিট করে কাজ করে তাহলে 24 দিনে কত করেছে স্যার? 24 ইন্টু 3 সমান হয়ে যাবে 72 ইউনিট। তার মানে 72 ইউনিট কাজ তারা করেছে। তার মানে মোট কাজটা পেয়ে গেলাম 72 ইউনিট। তাহলে আমাকে বলেছে বি একা কত দিনে কাজটাই সম্পন্ন করতে পারবে। তার মানে দেখো, বি একদিনে স্যার কত করে কাজ করতে পারে? 1 ইউনিট করে। তার মানে 72 ইউনিট কাজ কত দিনে করবে? 1 দ্বারা ভাগ করে দাও, সমান পেয়ে যাবো আমরা 72। একদিনে যদি 1 ইউনিট করে তাহলে 72 ইউনিট কত দিনে করবে? 72 দিনে। তার মানে বি একা কাজটা কত দিনে করবে স্যার? 72 দিনে করবে। তার মানে বি একা কত দিনে করবে স্যার? বি একা কাজটি করবে 72 দিনে। কিছুই ছিল না। এখান থেকে বলে দিয়েছে এ আর বি, অর্থাৎ আমি আর তুমি একটা কাজ একসঙ্গে যদি করি তাহলে 24 দিনে করতে পারবো, এবং তোমার চাইতে আমি দ্বিগুণ কাজ করতে পারবো। তার মানে ধরে নিলাম যে তুমি যদি 1 ইউনিট কাজ করতে পারো স্যার একদিনে, তার মানে আমি করতে পারবো দ্বিগুণ, অর্থাৎ 2 ইউনিট কাজ। তাহলে তুমি আর আমি যদি একসঙ্গে কাজ করি তাহলে একদিনে কত করবো স্যার? তুমি করছো একদিনে 1, আমি করছি একদিনে 2, তাহলে একদিনে তুমি আর আমি মিলে কত করলাম? 2 আর 1 3 ইউনিট কাজ। তাহলে একদিনে যদি 3 ইউনিট কাজ করি আর কাজটা শেষ করছি 24 দিনে, তাহলে মোট কাজ কত করেছি স্যার? 24 ইন্টু 3 করে দিলে 72 ইউনিট। তার মানে মোট কাজ পেয়ে গেলাম 72 ইউনিট। তাহলে বলছে তুমি এই 72 ইউনিট কাজটা যদি একাই করো তাহলে কত দিন লাগবে? একদিনে করছো কত স্যার তুমি? 1 ইউনিট। তাহলে 72 ইউনিট কাজ কত দিনে করবে? 72 দ্বারা 1 দ্বারা ভাগ করে দেবো 72 কে, পেয়ে যাবো 72 দিনে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন। একেবারে জিরো লেভেল পর্যন্ত নিয়ে চলবো স্যার ক্লাসে। যারা একেবারে জিরো রয়েছে, আমার স্যার টার্গেট, আমি মনে করি যে এমনভাবে পড়ানো উচিত যে ক্লাসের সবচেয়ে যে জিরো ছেলেটা, কারণ সেও বিশ্বাস করে রয়েছে আমার উপরে যে দাদা বা স্যার যেগুলো পড়াবে আমি সেগুলো বুঝতে পারবো, এবং স্যারের উপরে ভরসা করে আমি পরীক্ষায় পাস করতে পারবো, এবং নিজের পরিশ্রম করে, নিজেকে তো পরিশ্রম করতে হবে। প্রত্যেক স্টুডেন্ট স্যার আমার উপরে ভরসা করে রাখে, প্রত্যেক স্টুডেন্ট একটা টিচারের উপরে ভরসা করে থাকে যে স্যার যেগুলো বলবে সেগুলো যদি আমি ফলো করি তাহলে আমি পরীক্ষায় পাস করবো। সেই জন্য স্যার একটাই লক্ষ্য আমার, যে একেবারে জিরো থেকে নিয়ে চলবো। আর জিরো যে আছো ক্লাসের মধ্যে সে যদি বুঝতে পেরে যায়, আশা করি তার উপরে যেগুলো রয়েছে তারা তো অবশ্যই বুঝতে পেরে যাবে। চলো, যদি একজন মানুষ পাহাড়ের পাদদেশ থেকে চূড়ায় যাত্রায় 6 কিমি পার ঘন্টা বেগে একটি পাহাড়ে আরোহণ করে, অর্থাৎ একজন ব্যক্তি, আমার কি বলছে, এটা যদি পাহাড় হয়, পাহাড়ের চূড়া থেকে, অর্থাৎ এখান থেকে শুরু করেছে যাত্রাটা পাহাড়ের চূড়াতে 6 কিমি পার ঘন্টা গতিবেগে গেল, যাওয়ার সময় যাচ্ছে 6 কিমি পার ঘন্টাতে। এবার কি বলছে যে আরোহণ করে এবং 10 কিমি পার ঘন্টা বেগে ফিরে আসে, অর্থাৎ এখানে গিয়ে আবার নিচে আসছে কত? 10 কিমি পার ঘন্টা গতিবেগে। তাহলে বোঝে তার যাত্রার জন্য তার গড় গতিবেগ খুঁজুন, অর্থাৎ সম্পূর্ণ যাত্রায়, অর্থাৎ এখান থেকে গিয়ে এখানে এবং এখান থেকে নিচে আসতে তার সম্পূর্ণ যাত্রায় গড় গতিবেগটা কত। তাহলে মনে রাখবে স্যার, এখান থেকে এখানে যাচ্ছে আবার এখান থেকে এখানে ফিরে আসছে, তাহলে দূরত্বটা কি আমার? সমান। একই দূরত্ব যাচ্ছে, একই দূরত্ব ফিরে আসছে। যখনই আমার ডিস্টেন্স স্যার দূরত্ব সময় বলবে, সমান বলবে, তখন কি করে দেবো? 2 ইন্টু কত স্পিডে যাচ্ছে? 6 স্পিডে যাচ্ছে, আসছে 10-এ। তাহলে 2 ইন্টু হয়ে যাবে যে কত স্পিডে যাচ্ছে আর আসছে কত স্পিডে, বাই হয়ে যাবে 6 যোগ 10, অর্থাৎ দুটো স্পিডের যোগফল। তাহলে কত হয়ে যাবে? 2 ইন্টু 6 ইন্টু 10/16। কাটাকাটি করবো 2 দ্বারা, আচ্ছা 16, আর 2 দ্বারা 3, 2 দ্বারা 4, 2 দ্বারা 2, 2 দ্বারা
5, তাহলে কত হয়ে গেল 3 5 15, উপরে বাই নিচে 2, কাটাকাটি করতে গেলে হয়ে যাবে ভাগ দিলে 7.5 কিমি পার ঘন্টা। তার মানে তার সম্পূর্ণ যাত্রায় গড় গতিবেগটা স্যার কত হয়ে যাবে? সম্পূর্ণ যাত্রায় গড় গতিবেগটা হয়ে যাবে আমাদের 7.5 কিমি পার ঘন্টা। চলো পরের প্রশ্ন দেখবে স্যার কি বলছে, 6 9 18 এর চতুর্থ সমানুপাত কত? একেবারে সহজ প্রশ্ন স্যার, আমি তোমাদেরকে প্রত্যেকে বুঝিয়েছি। 6 9 18, তাহলে তিনটা সংখ্যা দিয়ে বলছে চতুর্থ সমানুপাতটা কি আমার, অর্থাৎ 4 নম্বর পদটা আমার কি হবে জিজ্ঞাসা করেছে। তাহলে যখনই বলবে চতুর্থ সমানুপাত কি, তাহলে তিনটা সংখ্যা দিয়ে যখন জিজ্ঞাসা করবে চতুর্থ সমানুপাত কি, তাহলে কি করে দিব, শেষে যে দুটো সংখ্যা থাকবে সেই দুটো সংখ্যাকে গুণ করে উপরে স্যার, আর প্রথম সংখ্যাটাকে নিচে। বেসিক্যালি তোমাকে তিনটা সংখ্যা দিয়েই বলবে যে চতুর্থ সমানুপাতটা কি হবে, তাহলে সেক্ষেত্রে শেষের দুটোকে গুণ করে আমরা বসে দেবো উপরে আর প্রথমটা নিচে, কাটাকাটি করব 3 6 18, 3 9 27, তার মানে চতুর্থ সমানুপাতিটা কি হয়ে যাবে স্যার আমাদের 27। তাহলে এখান থেকে মনে রাখবে চতুর্থ সমানুপাত। এখানে তোমাকে কোনো সূত্রও দিতে পারে যে a প্লাস বি কমা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই তিনটা সংখ্যা দিয়ে তোমাকে বলবে যে এর চতুর্থ সমানুপাত কি। তাহলে কি করব, শেষের দুটো গুণ করে উপরে, প্রথমটা নিচে। এবার সূত্রের ফর্মুলা দিয়ে আমরা বের করবো। সেই টাইপের প্রশ্নগুলো দেখে নিব, প্রত্যেকটা প্রশ্ন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। চলো নেক্সট কোশ্চেন দেখবে কি বলছে, 1560 এবং 2040কে সঠিকভাবে ভাগ করতে পারে এমন সর্বশ্রেষ্ঠ সংখ্যা হলো x, তাহলে 121 মাইনাস এক্স এর ভ্যালুটা কত হবে আমাকে জিজ্ঞাসা করেছে। তার মানে কত কত সংখ্যাকে স্যার, 1560, 1500 কত স্যার 1560, আর একটা বলেছে 2040, 2000 কত স্যার 2040কে সঠিক ভাগে ভাগ করতে পারে। সঠিক ভাগে ভাগ করার কথার অর্থ কি স্যার, যে সংখ্যাটা দ্বারা আমি ভাগ দিব, ভাগ দেওয়ার ফলে কোনো রকম ভাগ শেষ বাজবে না, অর্থাৎ সম্পূর্ণরূপে ভাগ যাবে। তাহলে সঠিকভাবে ভাগ করতে পারে এমন সংখ্যাটা বলে, বৃহত্তম সংখ্যাটা বলেছে এক্স। তাহলে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। আর কিভাবে বের করব, আমরা জানি যে দুটো সংখ্যাকে এমন সংখ্যা দ্বারা ভাগ করব যাতে ভাগ শেষ থাকবে না, এমন বৃহত্তম সংখ্যা বের করতে গেলে সবসময় করে দিব আমরা কি, গসাগু, সংখ্যা দুটোর গসাগু। যখনই আমাকে বৃহত্তম সংখ্যার কথা বলবে তাহলে করে দিব গসাগু। 10 দ্বারা দাও থাকবে 156, 204, 2 দ্বারা দাও 2 দ্বারা 7 8, 1 0 2, 2 দ্বারা 3 9, 5 1, 3 দ্বারা 1 3, 1 7, আর তো যাই না, আর গসা আর আমার ভাগ যাবে না, দুটো সংখ্যাকে ভাগ দিতে হবে কোনো সংখ্যা দ্বারা। আর এমন কোনো সংখ্যা নেই যে এই দুটো সংখ্যাকে ভাগ যাবে, তার মানে গসাগু কি হয়ে যায়, এদের গুণফল। এই পারে যেটি থাকবে বাম পাশে সেটির গুণফল। তাহলে 10 2 20, 20 2 40, আর 3 40 120। তার মানে এক্স এর ভ্যালুটাই আমরা পেয়ে গেলাম কত স্যার 120। তার মানে আমাকে বলেছে 121 বিয়োগ এক্স এর ভ্যালুটা কত হবে, তাহলে 121 বিয়োগ 120 বসে দাও এক্স এর মান, তাহলে পেয়ে যাবো আমরা 1। তার মানে উত্তর কত হয়ে গেল স্যার, 1 হয়ে গেল আমাদের উত্তর। চলো পরের প্রশ্ন দেখবে, যখনই বৃহত্তম সংখ্যা বের করতে বলবে স্যার, তাহলে বৃহত্তম সংখ্যাটা কি করব, আমরা দুটো সংখ্যার গসাগু করে নিব। যদি তিনটে সংখ্যা দেওয়া থাকে তাহলে তিনটে সংখ্যার গসাগু করব। চলো পরের প্রশ্ন দেখবে। আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন রয়েছে। আমি চাইবো যে তোমরা প্রত্যেকে করবে এই অঙ্কটা, করে আমাকে আনসার করবে। স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম ধরে হয়ে যাবে প্রশ্নটা। আমি দেখতে চাই কে কে তোমরা করতে পারছো, প্রত্যেকে করে আমাকে আনসারটা জানাও। খুব সহজ, আমি ফর্মুলা বলে দিলাম যে বেগ সমান দূরত্ব বাই সময়, এই ফর্মুলাতে দিলেই হয়ে যাবে। কিন্তু একটা ট্রিক্স রয়েছে, একটা জিনিস রয়েছে যেখানে ইউনিট পরিবর্তন করতে হবে। কে কথাটা ধরতে পারছে আমি দেখতে চাই, প্রশ্নের অ্যান্সারটা সঠিক কে করতে পারছে। চলো প্রত্যেকে করবে, 30 সেকেন্ড সময় থাকলো। চলো তাড়াতাড়ি করে অ্যান্সারটা করবে। খুব সুন্দর প্রশ্ন রয়েছে, প্রত্যেকে অ্যান্সার করে দেখাবে। স্যার কি বলছে প্রশ্ন আমার, যে 625 মিটার একটি বৃত্তাকার দৌড়ে এক্স এবং ওয়াই, কে কে এক্স এবং ওয়াই কি করছে আমার, একই বিন্দু থেকে একই সময়ে যথাক্রমে 36 কিমি পার ঘন্টা এবং 54 কিমি পার ঘন্টা বেগে ছুটতে শুরু করে। এবার বলছে উল্টো পথে ছুটতে থাকলে ট্রাকে প্রথমবার কবে তারা দেখা হবে। তাহলে দেখো প্রথমে ডায়াগ্রামটা দেখে নাও স্যার, একেবারে মাথার মধ্যে ঢুকিয়ে নেবে। এটা একটা বৃত্তাকার পথ রয়েছে যার দৈর্ঘ্যটা কত স্যার 625 মিটার। কিসে আছে, মিটারে, 625 মিটার দৈর্ঘ্যটা। এবার দুজন বলছে তারা একে অপরের দিকে যদি ছুটতে শুরু করে
এ ছুটছে এইদিকে, এই ছুটছে এইদিকে, তাহলে তারা কতক্ষণ পরে একই বিন্দুতে গিয়ে মিলিত হবে, অর্থাৎ দেখা হবে তাদের। আমি ধরো তুমি এখানে রয়েছো আর আমি এটা এদিক থেকে শুরু করলাম ছুটতে, তাহলে কতক্ষণ পরে গিয়ে এই যে এখানে যে ক্রস করব, তাহলে দুজন দুজনের দেখাটা হবে, আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো এক্ষেত্রে কি করে দেবো, আমি কি বললাম, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, বলেছে কতক্ষণ পরে আমাদেরকে টাইমটা বের করতে হবে। আর টাইম বের কিভাবে করবো স্যার, স্পিড ইকুয়াল টু যদি ডিস্টেন্স বাই টাইম হয়, অর্থাৎ বেগ সমান যদি দূরত্ব বাই সময় হয়, তাহলে এটাকে এখানে পাঠিয়ে দিব, এটাকে এখানে পাঠিয়ে দাও, তাহলে টাইম সমান কত হয়ে যাবে স্যার, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত স্যার বলেছে 625 মিটার, স্পিড কত হয়ে যাবে স্যার, স্পিডটা হয়ে যাবে, যেহেতু তারা দুজন দুজনের বিপরীতে দৌড়াচ্ছে, তাহলে তাদের কি হয়ে যাবে, স্পিডের যোগফল। তাহলে স্পিডের যোগফলটা কত হয়ে যাবে স্যার, তারা একজন দৌড়াচ্ছে 36 কিমি পার ঘন্টাতে আর একজন দৌড়াচ্ছে 54 কিমি পার ঘন্টাতে, তাহলে প্লাস 54, তাহলে কত হয়ে যাবে স্যার, 90 কিমি পার ঘন্টা। কিন্তু আমরা কি জানি যে দূরত্ব যদি আমার মিটারে থাকে, তাহলে স্পিডটা অর্থাৎ বেগটাকে কিতে নিতে হবে, মিটার পার সেকেন্ডে। কিমি পার সেকেন্ডে তো নিলে হবে না, ইউনিটটাকে সমান করতে হবে আমাদেরকে, এককটাকে। তার মানে দূরত্ব আমার মিটারে রয়েছে, তার মানে স্পিডটাকে কিতে নিতে হবে, মিটার পার সেকেন্ডে। এটা আমরা কি পেলাম, 90 কিমি পার ঘন্টা। আর কিমি পার ঘন্টা থেকে যদি মিটার পার সেকেন্ডে যায়, তাহলে করে দিব 5/18 দ্বারা গুণ, 5×18 90, 5×5 25 মিটার পার সেকেন্ড পেয়ে গেলাম। 90কে যদি 5/18 দ্বারা গুণ করে দিই, তাহলে পেয়ে যাব 25 মিটার পার সেকেন্ড। তাহলে স্পিডটা মিটার পার সেকেন্ডে চলে আসলো, আর দূরত্বটা মিটারে আছে, তাহলে মিটারের সম্পর্ক চলে আসলো। তাহলে 25 দ্বারা ভাগ করে দেবো, 25 কাটলে 25, তার মানে টাইমটা পেয়ে গেলাম 25 সেকেন্ড। না মিনিট না ঘন্টা হবে, সেকেন্ড হবে। কেন, এটা কিসে ছিল, মিটার পার সেকেন্ড, সেকেন্ডে ছিল, তার মানে সেকেন্ড। তার মানে তাদের কতক্ষণ পর তারা আবার দেখা করবে, তারা আবার 25 সেকেন্ড পর দেখা করবে। তবে তা আবার দেখা কবে হবে স্যার, 25 সেকেন্ড পরে। তাহলে একটা জিনিস মনে রাখবে, যখনই আমরা কোনো কিলোমিটার থেকে অর্থাৎ কিলোমিটার পার ঘন্টা থেকে যদি আমরা মিটার পার সেকেন্ডে যাই, তাহলে কি করব স্যার, 5/18 দ্বারা গুণ করে নেব, এটা লিখে নাও খাতাতে। আর যদি মিটার পার সেকেন্ড থেকে আমরা কিমি পার ঘন্টাতে যাই, কিলোমিটার পার আওয়ারে যাই, তাহলে 18/5 দ্বারা গুণ করে নিব। তোমাদের মনে রাখার জন্য সহজ ট্রিক বলে দিচ্ছি, কিমি বড় না মিটার বড় স্যার, কিমি বড়। তাহলে কিমি থেকে অর্থাৎ বড় থেকে কার দিকে যাচ্ছি, মিটার মানে কি ছোটোর দিকে যাচ্ছি। কিমি থেকে যখনই মিটারে যাব, অর্থাৎ বড় থেকে যখনই ছোটোর দিকে যাব, তখন কি হয়ে যাবে, বড় থেকে ছোটোর দিকে যাচ্ছি, সেই জন্য ছোটোটা উপরে, অর্থাৎ 5টা উপরে 18টা নিচে। এবার যখন আমরা মিটার পার সেকেন্ড অর্থাৎ ছোট থেকে কিমি পার ঘন্টা অর্থাৎ বড়তে, ছোট থেকে যখন বড়তে যাব, তখন কি হয়ে যাবে, বড়টা অর্থাৎ 18টা উপরে ছোটটা নিচে। যখনই বড় থেকে ছোটতে যাব, ছোটটা উপরে, যেটাতে যাব, ছোটতে যাচ্ছি, তার মানে ছোটটা উপরে, ছোটকে 5, বড়কে 18টা নিচে। আর যখনই আমরা ছোট থেকে বড়তে যাব, তখন কি হবে, বড়টা উপরে, ছোটটা নিচে। এটা একেবারে শর্ট ট্রিক, মনে রাখবে। তোমাদের পরীক্ষাতে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন চলে আসতে পারে যে এত মিটার সমান কত কিলোমিটার, বা এত মিটার পার সেকেন্ড সমান কত মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার আওয়ার সমান কত মিটার পার সেকেন্ড। তাহলে এইভাবে তোমরা খুব সহজে করতে পারবে এই দুটো ফর্মুলা লাগিয়ে। চলো পরের প্রশ্ন কি বলছে, আশা করি তোমরা একেবারে প্রত্যেকে করতে পারবে যারা ভাষাটা বুঝতে পারবে। বলছে যে 3/4 ভগ্নাংশের শতাংশ সমতুল্য হলো, অর্থাৎ 3/4 ভগ্নাংশের শতকরা কত স্যার। তার মানে শতকরা বের করতে গেলে আমরা কি জানি, কার কথা বলেছে, 3/4 শতকরা কত, শতকরা মানে হচ্ছে 100% দ্বারা গুণ করে দাও, 4×25 100, 25, 3×25 75, 75% উইল বি দ্য কারেক্ট অ্যান্সার আমাদের হয়ে যাবে। কোনো সংখ্যাকে শতকরায় পরিণত করা, যদি আমাকে এখানে বলতো 100 শতকরাই কত, তাহলে 100 গুণিত 100 করে দিতাম। যদি বলতো 5 শতকরাই কত, তাহলে 5 গুণিত 100 করে দিতাম। শতকরায় প্রকাশ করা মানেই হচ্ছে 100% দ্বারা গুণ করা। তাহলে 3/4 শতকরা কত হয়ে যাবে, 100% দ্বারা গুণ করে দেবো, 75% হয়ে যাবে। চলো পরের প্রশ্ন স্যার দেখবে প্রত্যেকে কি বলছে। 14 জন ব্যক্তি একটি কাজের 5/12 অংশ 18 দিনে সম্পূর্ণ করতে পারে, প্রতিদিন 7 ঘন্টা কাজ করে। কথার অর্থ কি,
14 জন ব্যক্তি যদি প্রত্যেক দিন আমার 7 ঘন্টা করে কাজ করে তাহলে কত দিনে? 18 দিনে সম্পূর্ণ করবে। কত অংশ কাজ? 5/12 অর্থাৎ 12 ভাগের 5 ভাগ কাজ তারা করতে পারবে। তাহলে বলছে যে 21 জন ব্যক্তি দৈনিক কত ঘন্টা কাজ করলে 15 দিনে বাকি কাজ শেষ হবে। অর্থাৎ 21 জন, এখন যদি 21 জন ব্যক্তি কাজ করে তাহলে কত ঘন্টা করে প্রত্যেক দিন কাজ করতে হবে যে কাজটা 15 দিনে আমার বাকি কাজটা 12 ভাগের 5 ভাগ কাজ হয়ে গেছে, বাকি যে কাজটা রয়েছে সেই কাজটা আমার কত দিনে শেষ হবে বলেছে? 15 দিনে শেষ হবে। তাহলে এই টাইপের স্যার যখনই অঙ্ক দেখতে হবে একটা ফর্মুলা খাতাতে লিখে নাও, নোট বলে একেবারে খুব সুন্দর ফর্মুলা রয়েছে, প্রত্যেকটা অঙ্ক এই ফর্মুলাতে হয়ে যাবে। যদি আমার এই টাইপের দেওয়া দেয় যে এতজন লোক এত ঘন্টা করে এত দিন কাজ করলে এত অংশ হয়, তাহলে এত অংশ কাজ করার জন্য এতজন লোকের এত দিনে কত ঘন্টা করে কাজ করতে হবে, এই টাইপের থাকলে তোমরা দেখে নাও প্রশ্নটা কি হয়ে যাবে। M1 ইন্টু, বা বড় করেই লিখছি, আমি বড় হাতে লিখছি, M1 ইন্টু D1 ইন্টু H1 বাই W1 ইকুয়াল টু হয়ে যাবে M2 ইন্টু D2 ইন্টু H2 বাই W2। এখান থেকে দেখো M মানে কি? M মানে হচ্ছে মেন, অর্থাৎ ব্যক্তির সংখ্যা, কতজন ব্যক্তি প্রথম শর্তে দিয়েছে, প্রথম শর্তে কতজন ব্যক্তি রয়েছে, ইন্টু ডি অর্থাৎ দিন সংখ্যা কত, ইন্টু এইচ অর্থাৎ ঘন্টা কত করে কাজ করছে, বাই ডাব্লিউ অর্থাৎ কত অংশ কাজ করছে। দ্বিতীয়টাতে আমাকে যেটা বের করতে বলবে যে কতজন মানুষ, এতজন মানুষ এত দিনে কত ঘন্টা কাজ করলে এত অংশ কাজ শেষ করতে পারবে। যদি আমার কোনো প্রশ্নে এই টাইপের স্যার থাকে যে এইচ এর মান দেওয়া নাই, ঘন্টা দেওয়া নেই, শুধু বলেছে যে এতজন মানুষ এত দিনে একটা কাজের এত অংশ করতে পারে, তাহলে এতজন মানুষ কত দিনে এত অংশ কাজ করতে পারবে, তাহলে আমরা শুধু এইচটা বাদ দিয়ে দেবো, এইচ বসাবো না। এইচ এর ভ্যালু না থাকলে এইচ বসাবো না, যার ভ্যালু থাকবে না সেটাকে বসাবো না। তাহলে এই ফর্মুলা থেকে আমাদের কিন্তু বেশ কয়েকটা ফর্মুলা তৈরি হবে, তোমরা লিখে রাখতে পারো সেখানে, যে M1 ইন্টু D1 বাই W1 ইকুয়াল টু M2 ইন্টু D2 বাই W2, এটাও দিতে পারে বা এইভাবেও দিতে পারে যে M1 ইন্টু D1 ইকুয়াল টু, আচ্ছা এই ফর্মুলাটাই মনে রাখো আপাতত। তোমাকে ঘন্টা কোনো জায়গাতে ঘন্টা নাও দিতে পারে, তাহলে ঘন্টা না থাকলে আমরা ঘন্টা থেকে বাদ দিয়ে দিব, দিয়ে আমাদেরকে যা বের করতে বলবে সেটা বের করে নেব। চলো তাহলে এখান থেকে আমরা অ্যান্সারটা দেখছি। তাহলে প্রথম শর্তে স্যার কি বলেছে, কতজন ব্যক্তি? 14 জন ব্যক্তি। তাহলে এম এর জায়গাতে কতজন বসাবো? 14 জন, ইন্টু কত দিনে কাজটা শেষ করবে বলেছে? 18 দিনে কাজটা শেষ করবে। কত ঘন্টা করে কাজ করবে স্যার বলেছে? যদি প্রতিদিন 7 ঘন্টা করে কাজ করে তাহলে ইন্টু 7 বাই W1, কাজ কত বলেছে? 5/12 অংশ কাজ করবে, 5/12। 5/12 কথার অর্থ কি স্যার? 12 ভাগের মধ্যে 5 ভাগ কাজ করবে, 12 ভাগের মধ্যে 5 ভাগ কাজ করবে, তার মানে কাজ কত করবে? 5 ভাগ কাজ করবে, সমান। এবার কত বলেছে আমার? 21 জন ব্যক্তি কত দিনে স্যার? 15 দিনে যদি কাজ শেষ করতে চাই তাহলে কত ঘন্টা করে কাজ করতে হবে বের করতে বলেছে, ঘন্টা দেওয়া নেই। তাহলে আমরা W2, তাহলে কত অংশ কাজ বাকি রয়েছিল? 12 ভাগের মধ্যে 5 ভাগ অংশ তো করেই নিয়েছে, তাহলে বাকি আছে কত? 12 বিয়োগ 5 সমান 7। 5 ভাগ কাজ হয়ে গেছে 12-র মধ্যে, তাহলে বেঁচে আছে কত? 12 থেকে 5 বাদ দিব 7, তারপরে 7 ভাগ কাজ বেঁচে আছে। তাহলে এখান থেকে দেখো 7 দ্বারা কাটবো, 3 7 21, 3 দ্বারা 6, এবার এখানে কাটবো আমরা 5, আচ্ছা 3 দ্বারা, 3 দুনা 6, 3 5 15, তাহলে এখান থেকে হয়ে গেল আমাদের। তাহলে দেখো এবার কোনাকুনি গুণ করে দাও স্যার, কোনাকুনি গুণ করে দাও। তাহলে এখানে কি রয়েছে? এখানে আর কিছু নেই, শুধু রয়েছে 5 আর H2, তার মানে 5H2। 5H2 কে যদি আমি এই কোনাকুনি গুণ করি তাহলে 5 দ্বারা গুণ করবো, 5 5 25 আর H2, তাহলে হয়ে যাবে 25H2। তার মানে এখানে পেয়ে গেলাম স্যার 25H2 সমান 14 2 28। 28কে কার সঙ্গে কোনাকুনি গুণ করবো? 7-এর সঙ্গে, তাহলে 28, আচ্ছা 14 14 2 28, 28কে আমরা গুণ করব 7 দ্বারা, তাহলে 25H2 সমান কত হয়ে যাবে স্যার? 7 8 56, 6 হাতে থাকলো কত? 5, 7 2 14 5 19 196। তাহলে H2-র ভ্যালুটা কত হয়ে যাবে স্যার? এই 25টা এখানে কি আছে? গুণ আকার আছে, উপরে গিয়ে ভাগ, অর্থাৎ 196-এর নিচে টেনে ঘাড় ধাক্কা দিয়ে বসিয়ে দাও, আমরা 25কে বসিয়ে দিলাম এখানে। তাহলে কাটাকাটি করো, ভাগ করো, কাটাকাটি তো যাবে না, ভাগ করো, ভাগ করলে কত হয়ে যাবে? 7 25-এ 175, 175 100, তাহলে বেঁচে থাকবে কি? 21, তার মানে 21/25। 7 × 21/25 ঘন্টা করে স্যার কাজ করতে হবে। তাহলে কত করতে হবে?
7×21/25 হয়ে গেল আমাদের কি অ্যান্সার। তাহলে তাদেরকে কত ঘন্টা করে প্রত্যেক দিন কাজ করতে হবে? 7×21/25। অ্যান্সার মিলিয়ে নেবে কোথায় রয়েছে 7×21/25। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। চলো পরের অঙ্কে। তাহলে এই ফর্মুলাটা স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে তোমাদের প্রশ্নে কিন্তু ডাব্লিউবিপিতে বা কেপিতে যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের কিন্তু একটা প্রশ্ন আসার একেবারে 100% সম্ভাবনা রয়েছে, যে দেখা যেতে পারে এই সূত্র দিয়ে, সেই জন্য সূত্রটা মনে রাখবে। চলো পরের প্রশ্ন দেখবে স্যার, বলছে বিনোদ একটি বস্তু কিনে 5% লোকসানে বিক্রি করে। বিনোদ, আচ্ছা বিনোদের জায়গাতে তুমি একটা ধরে একটা সিনেমা আছে, সোহমের সিনেমা আছে, সোহমের নাম যেখানে বাংলা সিনেমা রয়েছে যেখানে সোহমের নাম হচ্ছে বিনোদ। তো সোহম সেখানে একটা পাদরির কাছে থাকবে, মানে এর কাছে কি বলছে, চার্চে যারা থাকে না, খ্রিস্টানদের চার্চে যারা যেমন আমরা যেমন হিন্দুদের ক্ষেত্রে পণ্ডিত বলি, মুসলিমদের ক্ষেত্রে আমার মাওলানা বলা হয়, তো চার্চে যারা পুজো টুজো করে তাদেরকে কি বলা হয়, পাদরি বলা হয়, ফাদার বলা হয়। তাহলে ফাদারের কাছে থাকবে, ফাদার থাকে একটা কলেজে অ্যাডমিশন করাবে, সে পড়াশোনাতে ভালো থাকবে, সেজন্য ওখানে সোহমের ক্যারেক্টারটা দেখানো হবে একটু সাইকো টাইপের। আচ্ছা হ্যাঁ, সোহমই বোধহয়, আমি এত সিনেমা দেখি না সেই জন্য মনটা একটু মিস্টেক হয়েছে। হোস্টেল লাইফে দেখেছিলাম, হোস্টেলে যখন ছিলাম, তো সেখানে তাকে ক্যারেক্টারটা একটু কার মতো দেখানো হবে, সাইকো টাইপের। এবার একটা মেয়ে থাকবে, মেয়েটাকে সে পছন্দ করবে, মেয়েটা এমনভাবে তার সঙ্গে মিশে যাবে, সোহমও ভাববে যে তাকে সে পছন্দ করে, কিন্তু অ্যাকচুয়ালি না, মেয়েটা অন্যজনকে প্রেম করে। এবার যখন সোহমের কাছে এটা হেল্প চেয়েছে যে মেয়েটা সেই ছেলেটার সঙ্গে পালিয়ে যাবে, তখন সোহম কি করেছে, ছেলেটাকে মেরে কেটে একবারে বাক্সে ভরে দিয়েছে। বাক্সে ভরে এবার মেয়েটাকে বলেছে যে ছেলেটা তোকে ওই জায়গাতে ডেকেছে, নিয়ে মেয়েটাকে নিয়ে কিন্তু পালিয়ে গিয়েছে সোহম। এই টাইপের আছে কিছু একটা XYZ এই টাইপেরই। তাহলে সেই জায়গাতে তুমি বিনোদ নিজেকে ধরে নাও, সোহমের নাম ছিল সেই সিনেমাতে বিনোদ, তাহলে নিজেকে তুমি বিনোদ ধরে নাও। তাহলে কি বলছে, বিনোদ একটি বস্তু 5% লোকসানে বিক্রি করে। তারপরে তুমি 5% লোকসানে একটা বস্তু বিক্রি করছো, তাহলে আমরা জানি না যে তুমি কত টাকাতে কিনেছো। তার মানে আমি ধরে নিব যে বিনোদ বা তুমি কিনেছো বস্তুটা কত টাকাতে, সিপিটা স্যার 100 টাকায় তুমি বস্তুটা কিনেছো, অর্থাৎ ক্রয় মূল্যটা কত পেয়ে গেলাম, কস্ট প্রাইস 100 টাকা। এবার 100 টাকাতে কিনে তুমি 5% লোকসানে বিক্রি করছো, তার মানে 100 টাকাতে তুমি যদি 5% লোকসানে বিক্রি করতে হয় কত টাকায় বিক্রি করবে, 100 টাকার 5% হয়ে যাবে স্যার 5 টাকা লোকসানে। তার মানে 5 টাকা লোকসানে বিক্রি করলে কত টাকায় বিক্রি করবে, 100 থেকে 5 বাদ দিব, হয়ে যাবে 95। তার মানে সেলিং প্রাইসটা কত হয়ে গেল স্যার 95। এবার কি বলেছে, যদি তিনি এটিকে 20% কম দামে কিনতেন, অর্থাৎ তুমি যদি এই বস্তুটাকে 100 টাকা থেকে না কিনে 20% কম দামে কিনতে, তাহলে 20% যদি কম দামে কিনো তাহলে ক্রয় মূল্যটা কত হয়ে যাবে স্যার, সিপিটা হয়ে যাবে 100 টাকার 20% হচ্ছে 20, তাহলে 100 থেকে 20 বাদ দিয়ে দাও, হয়ে যাবে 80। তার মানে বস্তুটা তুমি 80 টাকায় কিনতে, যদি 80 টাকায় কিনতেন এবং 25 টাকা বেশি দামে বিক্রি করতে, তাহলে 20% লাভ করতেন। আগে দেখো কত পার্সেন্ট লাভ করতেন, 20% লাভ করতেন। 25 টাকাটার হিসাব পরে ধরবো, আগে 80 টাকাতে কিনতে, তাহলে 20% লাভ করতে, তাহলে 80 টাকাতে কিনে 20% লাভ করবে, তাহলে কত টাকায় তুমি স্যার বিক্রি করছো জিনিসটা, সেলিং প্রাইস কত হয়ে যাবে। তাহলে দেখো 80 টাকার 20% হয়ে যাবে 20/100, কাটাকাটি করো, 0 0 2 দ্বারা 5 আর 5 দ্বারা 5 একে 5, 80 টাকার 20% হয়ে যাবে স্যার 5 5 5। আচ্ছা এটা মিস্টেক কেন হচ্ছে, 20 টাকার 80 টাকার 20% হয়ে যাবে স্যার আমার কত, 80 টাকার 20% হয়ে যাবে, দেখো 80 × 20/100, তাহলে 0 0 0 0 কাটবে, আর 2 এ 16 হয়ে যাবে, তার মানে 16 টাকা লাভে। তার মানে 20% লাভ করছো 80 টাকায় জিনিস কিনে, তার মানে কত টাকায় বিক্রি করবে, 16 টাকায় যোগ করে দাও, তার মানে তুমি বিক্রি করবে স্যার 96 টাকাতে। এখান থেকে একটা জিনিস মনে রাখবে, তোমাদেরকে বলে দিই সামনে যাওয়ার আগে, কোনো টাকার 20% বা 10% এরকম শূন্যতে যখন জিজ্ঞাসা করবে, 10% বা 20% বা 30%, তখন কি করে দিবে, যদি 80 থাকে সংখ্যাটা শেষে যদি শূন্য থাকে, তাহলে দেখবে প্রথম যে সংখ্যাটা থাকবে 8 বা 10 বা 15 যাই থাকুক, 20% বললে শূন্য বাদে 2 দ্বারা গুণ করে দেবে 8কে, 8 2 16 টাকা হয়ে যাবে। তার মানে 16 টাকা লাভে বিক্রি করবে, তার মানে কত টাকায় বিক্রি করবে, 80 যোগ 16, তার মানে সেলিং প্রাইসটা হয়ে যাবে 96। তার মানে 80 টাকা যদি ক্রয় মূল্য হতো, অর্থাৎ তুমি যদি বস্তু 80 টাকায় কিনতে, তাহলে 20% লাভে বিক্রি করবে। তাহলে 20% লাভে মানে কি, 80 টাকার 20% হয়ে যাবে 16 টাকা, তবে বস্তুটা বিক্রি করবে 80 যোগ 16 সমান 96 টাকাতে বিক্রি করবে। এবার আমাকে কি বলছে,
20% লাভটা স্যার কখন হচ্ছে, যদি সে 25 টাকাতে বিক্রি করে। তাহলে আগে দেখো বিক্রি করছিলে 95 টাকাতে, এখন বিক্রি করছো 96 টাকাতে। তাহলে কত বেশি টাকাতে বিক্রি করছো স্যার? 96 থেকে 95 বাদ দিব 1। তুমি 1 টাকাতে বেশি বিক্রি করছো, কিন্তু আমাকে বলছে যে 25 টাকা যদি বেশিতে বিক্রি করতো, তার মানে এই 1 মানটাই হয়ে যাবে স্যার 25 এর সমান। তাহলে বস্তুটির বলছে আসল খরচের দাম কত, অর্থাৎ তুমি বস্তুটি আসলে কিনেছিলে কত টাকাতে স্যার? আসলে কিনেছিলে 100 টাকাতে। তার মানে 100 এর মূল্যটা কত হয়ে যাবে স্যার? 25 ইন্টু 100, তাহলে কত হয়ে যাবে? 2500। একেবারে স্যার সহজ প্রশ্ন ছিল 2500 টাকা। 25টা কেন আমি তখন বললাম না, কারণ সেখানে বুঝতে পারবে না তোমরা। যদি 20% কম দামে কিনতো তাহলে এবং 25 টাকা লাভে বিক্রি করতো, 25 টাকা বেশিতে বিক্রি করতো, তাহলে 95 বিক্রি করতো। এখন যদি সে 25 টাকা বেশিতে বিক্রি করে তাহলে 20% লাভ হবে, অর্থাৎ 80 টাকার 20% হয়ে গেল 16, তখন 93 টাকাতে বিক্রি করছে। তাহলে 95 থেকে 96 যদি বিক্রি করো, আগে 95 করছিলে, এখন 96 করছো, তাহলে কত বেশিতে বিক্রি করছো? 1 বেশিতে। আর 1 মানটাই বলেছে আমাকে 25 টাকা বেশিতে যদি বিক্রি করো। 1 মান যদি 25 হয় তাহলে বস্তুটা কিনেছিলে কত? 100, তাহলে 100 মান হয়ে যাবে 2500। এখান থেকে আমরা খুব সহজভাবে পেয়ে যাব 2500 টাকা অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। খুব সহজ প্রশ্ন ছিল, কিন্তু একটু এচিয়ে পেঁচিয়ে দিয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। না বুঝতে পারলে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আমি আর একবার বলে দিব পরের ক্লাসে যদি তোমরা না বুঝতে পারো। একটু প্র্যাকটিস করবে এবং প্রশ্নর প্রত্যেকটা লাইনগুলোকে একবার ভালো করে পড়ে তুলনা করবে, তাহলে দেখবে যে অঙ্কগুলো হয়ে যাবে। যখন তুমি ভাষা বুঝতে শিখে যাবে স্যার, ভাষা বুঝতে শিখে গেলে মানে কি তোমার অঙ্ক তোমার কাছে সহজ হয়ে যাবে। অঙ্কর ভাষা বোঝার উপরেই হচ্ছে সম্পূর্ণ ক্যালকুলেশন। তাহলে আশা করি প্রত্যেকটা প্রশ্ন আজকের প্র্যাকটিস সেটে বুঝতে পেরেছো। এবং তোমাদের যেটা কাজ হবে, আমি প্রত্যেক দিন বলি, এই কারণেই বলি কারণ আমাকে বলতে হবে, তোমাদেরকে প্রত্যেক দিন একবার করে মনে করিয়ে দিতে হবে স্যার। কারণ মোটিভেশন স্যার মনে রাখবে যে মোটিভেশন কোনো কথা বলে, মোটিভেশনের গ্রাফ আমি বলে দিয়েছি তোমাকে। মোটিভেশন কোনো কথা শুনে তোমার গ্রাফটা মনে হবে এখন যে আমি একেবারে মোটিভেশন কথা শুনলাম, মোটিভেশন শোনার পরে তোমার গ্রাফটা এভাবে যাবে। অর্থাৎ দুদিন তো খুব পড়াশোনা করবে, কিন্তু হঠাৎ করে গ্রাফটা কি হবে স্যার? একেবারে ডাউনে চলে যাবে। কিন্তু স্যার নিয়ম, রেগুলেশন, রুলস তুমি যদি প্রতিদিন ঠিক টাইম মতো নিয়ম মেনে জিনিসগুলো পড়ো, তাহলে তোমার যদি নিয়ম ঠিকঠাক থাকে, রুলস ঠিকঠাক থাকে, তোমার যদি পরিশ্রম ঠিকঠাক থাকে, তাহলে গ্রাফটা হতে পারে আস্তে আস্তে উঠবে, কিন্তু স্যার একদিন ঠিক চূড়াতে পৌঁছে যাবে স্যার, ঠিক তার লক্ষ্যে পৌঁছে যাবে। সেই জন্য মোটিভেশনের উপরে প্র্যাকটিস রাখুন, মোটিভেশনের উপরে বিশ্বাস রাখুন না, নিজের কর্মের উপরে, নিজের পরিশ্রমের উপরে বিশ্বাস রাখো, একদিন ঠিক লক্ষ্যে পৌঁছে যাবে। তাহলে আর বেশি কিছু বলবো না, তোমরা প্রত্যেকে ক্লাসটা শেষ হওয়ার পরে প্রত্যেকটা জিনিস একবার করে ক্লাসে দেখে নিবে, যতটুকু করালাম আমি একবার প্র্যাকটিস করে নিবে নিজেরা, যেখানে আটকাবে আবার দরকার পড়লে ক্লাসটার সেই জায়গাতে গিয়ে তোমরা সেই সলিউশনটুকু দেখে নিলে। এইভাবে স্যার করতে গেলে আমাদের কিন্তু দীর্ঘদিন মনে থাকবে এবং প্র্যাকটিস থাকবে, এবং পরীক্ষা হলে প্রত্যেকটা অঙ্ক স্যার আমরা করে আসতে পারব। তাহলে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো, সুস্থ আছো। তাহলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য সুস্থ থাকো স্যার, ভালো থাকো এবং প্রত্যেকটা সাবজেক্ট ঠিকঠাকভাবে পড়াশোনা চালিয়ে যাও। এবার সিলেকশন আমাদেরকে নিতে হবে। ধন্যবাদ।